নমস্কার, আমি মানবেন্দ্র চক্রবর্তী বলছি, জাক্রোশ সভাপতি। ঝুলির বিলাল বেরিয়ে এসছে, অসমিয়াতে কি বলবে, জুলুঙ্গার মেকরি উলায় আইছে। এই ঝুলির বিড়ালের তথ্য নিয়ে আজকে একটু পরেই আসছি। আগে একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে নেই। আমি বর্তমানে দিল্লিতে থাকার সময় আমাদের ইনকাম ট্যাক্সের যে লাইবিলিটি আমাদের উপরে আছে, যার জন্য অনেকের নামেই ডিমান্ড নোটিশ ইস্যু হয়েছে এবং অনেক ডিডাকশন করে নেওয়া হয়েছে, সেটার উপরে আমরা রিপ্রেজেন্টেশন করেছি। গতবারও করেছিলাম, তার আগের বারও করেছিলাম, এবং আমরা বলেছিলাম যে এই টাকাটা আমাদের স্যালারি থেকে অলরেডি কেটে নেওয়া হয়েছে। এখন যদি আবার ডিডাকশন হয়, ইট উড বি এ ডাবল জিওপার্টি, ডাবল পেনাল্টি। যাই হোক, এই ইনকাম ট্যাক্সের ব্যাপার নিয়ে আমরা পরে কথা বলবো। আজকে ঝুলির বিড়াল বেরিয়ে আসছে, এই তথ্যে আসছি। দেখেছেন তো, এনসিএলএটিতে 3 ডিসেম্বরের আদেশের পর প্রতিপক্ষ হয়ে কিভাবে অপপ্রচারে নেমেছে কিছু দালাল। এরা প্রথম বলল আমরা কিছুই নেব না, আমরা 120 কোটি টাকা নিলেই হয়ে যাবে, ইন্টারেস্ট লাগবে না। এখন আবার ওদের কাছে কাগজ এসে গেছে। কাগজ কে পাঠিয়েছে আমরা জানি না, কাগজ এসে গেছে। এটা থেকে বলছে এটা 3 গুণ নয়, এটা 2 গুণ বা 85%, এই সেই আমরা পেনাল্টি নেব না, আমরা এই না, লায়াবিলিটি অনেক বেড়ে গেছে এবং আমরা পেনাল্টিকে মুকুব করে কম পয়সায় যাতে সেটেলমেন্ট হয়ে যায় তার জন্য আমরা চেষ্টা করছি। আপনাদের কে অধিকার দিয়েছে প্রভিডেন্ট ফান্ডের নিয়ে আপনারা কথা বলবেন? প্রভিডেন্ট ফান্ড তো বাজারে নেগোসিয়েশন করার মতো কোনো বস্তু নয়। প্রভিডেন্ট ফান্ডের জন্য স্ট্রিক্ট ল আছে, সেই ল মতেই চলবে। কার কথায় গিয়ে আপনারা কার টাকা নিয়ে কথা বলছেন? ও, আপনারা তো গৌহাটি হাইকোর্টকে লিকুইডেটরকে 7 নম্বর রেসপন্ডেন্টে এনেছেন, নোটিশও দেন নাই। উপরন্তু কোর্টকে বলেছেন যে লিকুইডেশন অ্যামাউন্ট থেকে কিছু দেওয়ার অধিকার, দায়বদ্ধতা লিকুইডেটরের নেই। সুপ্রিম কোর্টের একটা ভুল আদেশ আমাদের কেসে লাগিয়ে দিয়েছেন, লাগিয়ে লিকুইডেটরকে সমস্ত দায়ভার থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। এখন বলছেন মানে পেনাল্টি ছাড়া যদি পাওয়া যায়, আগে বলেছেন ইন্টারেস্ট ছাড়া নেবেন। কার জন্য এইসব করছেন এটা প্রমাণিত সত্য। ঝুলির বিড়াল এখন বেরিয়ে এসছে। এইসব করবেন না, করে কোনো লাভ হবে না। আমরা এইসব মানব না। সুদে আসলে পড়ায় গন্ডায় হিসাব করে আমাদের টাকা দিতে হবে। 2 গুণ না 3 গুণ। যারা হাইয়ার পেনশন নিজের প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স দেখিয়ে অ্যাপ্লাই করেছেন, এরা 2022-এর মার্চ পর্যন্ত কত টাকা আছে সেটা ওরা জানেন, এবং 22, 23, 24, 25 পর্যন্ত এটার যদি কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাড করা হয় কত টাকা হবে ওরা জানেন। একটু ওদের কাছে জেনে নিন, ওরা ক্যালকুলেশন করে বলে দেবে। 2 গুণ হবে না 3 গুণ। তবে হ্যাঁ, দুষ্কৃতকারীদের বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যারা জিরো ব্যালেন্স করে হাইয়ার পেনশন অ্যাপ্লাই করেছেন, এদের কাছে কিন্তু আজকে কোনো ফিগারই নেই যে ওরা কত পাবেন। আর একটা কথা বলতে চাই আপনাদেরকে, যারা প্রভিডেন্ট ফান্ডের জন্য লড়াই করে যাচ্ছেন, প্রভিডেন্ট ফান্ড বর্তমানে পিএফ ডিপার্টমেন্ট যেটা ক্যালকুলেশন করেছে সেটাতেও গড়মিল আছে। এই টাকা অ্যানোমেলিস যদি রেগুলারাইজ করা হয়, অ্যানোমেলিসটা যদি কারেক্ট করা হয়, তাহলে এই টাকা অনেক বেড়ে যাবে। সেই চেষ্টাও আমরা শুরু করে দিয়েছি। তখন কত গুণ হবে, কি বাঁচাবে, কে কাকে বাঁচাবে দেখা যাবে। এটা আমাদের দায়ভার নয় যে কে আমাদের টাকা দেবে। আমাদের বেতন থেকে কেটে রাখা টাকা জমা হয় নাই, এবং সেই টাকার উপরে এখন এনসিএলএটি আদেশ দিয়েছে এত সমস্ত টাকা সুদ সমেত মিটিয়ে দিতে হবে। এতটুকুই আমরা জানি। এখানে কোনো অফিসার বা কোনো ওয়ার্কারের ব্যাপার নয়। যাদেরই প্রভিডেন্ট ফান্ড ডিউ আছে সবাই পাবেন। বেনিফিশিয়ারি লিস্ট নিয়ে আমরা একটা কথা বলতে চাই। এই যে দুর্বৃত্তরা যারা বলছিল বেনিফিশিয়ারি লিস্ট কোনো ব্যাপার নয়, এরাই কিন্তু পে অ্যানোমেলিসের সময় যখন কেস করেছিল তখন বেনিফিশিয়ারি লিস্ট দিয়ে করেছিল, এবং যারা বেনিফিশিয়ারি লিস্টে ওদের ছিল না এরা কিন্তু কোনোদিনও পে ফিক্সেশনের বা পে অ্যানোমেলিসের যে কেস ওরা জিতেছিল ওটার বেনিফিট ওরা পায় নাই। কাজে যারা বেনিফিশিয়ারি লিস্টে নেই এদের দায়ভার কিন্তু আমরা কোনোদিনও নিতে পারবো বলে মনে হয় না। তাই সবাইকে আমরা আবারও সুযোগ দিচ্ছি, যদি অধিকার আদায় করতে হয় তাহলে বেনিফিশিয়ারি লিস্টে আপনাদের নাম অন্তর্ভুক্তি এখন থেকেই করে রাখুন। দেখুন, এই যে কর্পাস ফান্ড আসাম সরকারের দ্বারা যে এখন বেনিফিট দেওয়া হবে,
সেটাতেও কিন্তু সরকার বেনিফিশিয়ারি লিস্ট তৈরি করেছে। কারো ক্ষমতা নেই বেনিফিশিয়ারি লিস্টের বাইরে থেকে গিয়ে ঢুকে গিয়ে সেখান থেকে কোনো বেনিফিট আদায় করা। তাই বারবার বলছি, যদি অধিকার আদায় করতে হয় তাহলে বেনিফিশিয়ারি লিস্টের নাম অন্তর্ভুক্তি করার ভবিষ্যতে আপনাদের সুরক্ষা এখন থেকে গড়ে রাখুন। একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে আমরা নাকি অফিসারকে রিপ্রেজেন্ট করতে পারি না। আচ্ছা, অফিসারকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে পারি না, তাহলে দিল্লি উচ্চ আদালতের অর্ডার দেখিয়ে কেন আপনারা কি করে অফিসাররা নিজেদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুললেন? অ্যাজ পার অর্ডার অফ অনারেবল দিল্লি হাইকোর্ট লিখে তুলেছেন। আমরা কি বাধা দিয়েছি? আমরা কি বলেছি? উপরন্তু এইচআরইএস এর হেড যিনি কাছাড় কাগজ কলে ছিলেন, নগাঁও কাগজ কলে ছিলেন, এদেরকে জিজ্ঞেস করুন। আমরা রাত 11টা 11:30 পর্যন্ত ওরা কাজ করে সব এক্সিকিউটিভের নাম পাঠিয়েছেন, ওটা আমরা কোর্টে জমা দিয়েছি। একটু জিজ্ঞেস করে দেখে নিন, আমরা কোনো এক্সিকিউটিভের বিরোধিতা করিনি। হ্যাঁ, রিলিফ প্যাকেজে আমরা নেগোসিয়েশনে গিয়েছিলাম, সেখানে ওয়ার্কারদের দাবি আমরা রাখতে বাধ্য এবং সেটা আমরা সাধারণ সভার ডিসিশন অনুযায়ী রেখেছি। রিলিফ তো কেউ কম কেউ বেশি হওয়ার কথা নয়, কারণ রিলিফ হলো মানে একটা দুর্যোগের মধ্যে সরকার যখন হিউম্যানিটেরিয়ান এইড মানবিক সহায়তা যখন করে, তখন সেই সহায়তার পরিমাণ সবার জন্য সমান হওয়া উচিত, সেটাই আমরা বলেছি। আমাদের জেনারেল মিটিং এর কথা অনুযায়ী আমরা বলেছি। আমরা শ্রমিকের পক্ষ নিয়ে গিয়েছি, শ্রমিকের কথা বলেছি। আপনারা আপনাদের কথা বললেন না কেন? আপনি বলছেন যে সিএম নাকি আমাদের কথা শুনে কর্পাস ফান্ড থেকে এক্সিকিউটিভদের বের করে দিয়েছে। সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। সেটা যদি হয়, সিএম যদি সব কথাই আমাদের শুনে থাকতেন, তাহলে তো রিলিফ প্যাকেজটাও সমান হতো। এটার ক্রেডিট আপনারা নিয়ে নিচ্ছেন, ওটার ক্রেডিট নেবেন না। ওখানে আমরা কম্প্রোমাইজ করেছি, আমরা লাস্ট পর্যন্ত বাধা দিই নাই। বাধা যদি দিতাম তাহলে আমাদের সমানই হতো, না হলে ওয়ার্কারদের 48 মাসই হতো। আমরা সেই জায়গাটাকে আপনাদের জন্য ছেড়ে দিয়েছিলাম। আর যখন কর্পাস ফান্ডের কথা হলো, যখন আমরা সুপারভাইজার পর্যন্ত এটাকে করার কথা বললাম, তখন আপনার স্বার্থ সিদ্ধি হয়ে গেল, আপনি চুপ হয়ে গেলেন, এক্সিকিউটিভের কথাই বললেন না। সেটা তো আর বলছেন না, আপনি তো এক্সিকিউটিভের হয়ে গিয়েছিলেন, কেন মুখ দিয়ে একটা ওয়ার্ড এক্সিকিউটিভের জন্য খরচা করলেন না? তো প্রমাণ দিচ্ছি। এই যে রিলিফ প্যাকেজটা ডিস্ট্রিবিউট করার আগে যখন ভেরিফিকেশন চলছিল এআইডিসির তরফ থেকে, তখন সমস্ত ইউনিয়ন এবং অফিসার অ্যাসোসিয়েশনদের ডাকা হয়েছিল যে আপনারা নিজেদের ক্লেমগুলো ভেরিফাই করে সার্টিফাই করে দিয়ে যান, তারপরেই আমরা এটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে পাঠাবো ফর ফার্দার এক্সামিনেশন। নগাঁও কাগজ কলের তরফ থেকে নগাঁও কাগজ কলের অফিসার অ্যাসোসিয়েশনরা নগাঁও কাগজ কলের এক্সিকিউটিভদের সমস্ত ক্লেম ভেরিফাই করে সার্টিফাই করে দিয়ে গেলেন। নগাঁও কাগজ কলের শ্রমিক কর্মচারীর তরফ থেকে ক্যামএস এবং ক্যানকিউ ইউনিয়ন ওদের সমস্ত ক্লেম সার্টিফাই করে দিয়ে গেলেন। কিন্তু বরাক উপত্যকা থেকে কোনো ইউনিয়ন বা অফিসার অ্যাসোসিয়েশন গেলেন না। আমি তখন ওদেরকে সবাইকে জিজ্ঞেস করলাম, আপনারা না না এত দুর্যোগ, তখন কিন্তু হাফলংয়ে একটা বিধ্বংসী ভূমিস্খলন হয়ে রেল লাইন বন্ধ হয়ে গেছিল, একটা ঐতিহাসিক ভূমিস্খলন, রেল লাইন বন্ধ হয়ে গেছিল, বন্যায় সমস্ত বরাক উপত্যকায় ডুবিয়ে গিয়েছিল। 2022 ইংরাজির কথা বলছি। তার আগে আপনার মেঘালয়ের রোডও সোনাপুরে ধস নামে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিল। প্রাণের ভয়, তাই কেউ গেলেন না। বাধ্য হয়ে আমাকে তো যেতেই হবে। জীবনের ঝুঁকি থেকে ও মানুষের অধিকার রক্ষা করাটা আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার। সেটা কর্তব্য, সেটা দায়িত্ব। তাই আমরা গেলাম। আমরা গিয়ে সমস্ত শ্রমিকদের প্রাপ্যটাকে ভেরিফাই করে সার্টিফাই করলাম। তারপর এআইডিসি থেকে বলা হলো আপনি অফিসারদেরটাও এক্সিকিউটিভদেরটা ভেরিফাই করে দিন, সার্টিফাই করে দিন। আমি তখন বলেছিলাম যে আমি করলে হবে কি? বললো না, আপনি একবার জিজ্ঞেস করে নিন, এদেরকে জিজ্ঞেস করে, আমাদের কোনো আপত্তি নেই। আমি তখন আমাদের এইচআরইএস ডিপার্টমেন্টের হেডকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম, স্যার আপনাদের তো কেউ এখানে ভেরিফিকেশন করার জন্য আসে নাই, আমি কি করব? তারপরে চিফ এক্সিকিউটিভকে জিজ্ঞেস করলাম কাছাড় কাগজ কলের, আমি কি করব? আপনাদেরটা করে দেব?
উনি বললেন হ্যাঁ করে দিন। ওরা বললেন ওরা যখন কেউ যায় নাই, আমরা বলছি করে দিন। আমরা কিন্তু নগাঁও কাগজ কলের KNQর সহায়তায় 8 দিন বসে অন্য সমস্ত ইউনিয়ন এবং অফিসারদের, এক্সিকিউটিভদের সমস্ত ক্লেম একটা একটা করে ভেরিফাই করে ঠিক আছে কিনা না, অনেককেই আমরা ফোন করে করে জিজ্ঞেস করে করে ভেরিফাই করে সার্টিফিকেট দিয়ে এসছি যে ইয়েস ইট ইজ ভেরিফাইড বাই আস। সেই ডকুমেন্টটা আমাদের কাছে আছে। ক্ষমতা থাকলে ওদেরকে বলুন ওরা দেখাতে। আমরা যদি এক্সিকিউটিভদের এতই বিরোধিতা করতাম বা অন্য ইউনিয়নের শ্রমিকদের এতই বিরোধিতা করতাম, তাহলে এই ভেরিফিকেশন করে সার্টিফাই করে দিতে পারতাম না। তারপরে কিন্তু আমি গুয়াহাটিতে আটকা পড়ে গিয়েছিলাম। ভাগ্য ভালো, একটা স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করেছিলেন আসাম সরকারের তরফ থেকে। সেই ফ্লাইটে প্রায় 8,000 টাকা ভাড়া দিয়ে ফ্লাইটে এসেছি। এসে দেখেছি আমার ঘরে জল, উঠোন পর্যন্ত বুক জল হয়ে গেছে। আমার স্ত্রী, আমার মেয়ে বন্যায় আতঙ্কে কান্নাকাটি করছে। সেই অবস্থায় আমি কিন্তু দায়িত্ব থেকে সরে যাই নাই। আমরা কারো বিরোধিতা করি না, সবার জন্য কাজ করতে চাই। একটা বিভেদ সৃষ্টি করার চক্রান্ত চলছে, এর জন্যই বললাম। এরা দেখুন কয়েকদিন আগে 4% বলে গ্র্যাচুইটি জন্য বারবার লিখতো। যখন আমরা বললাম 4% এটা 2,91,00,000 টাকা আরো এড হবে, যেটা লিকুইডেটর দেয় নাই, এবং সেটা নিয়ে যখন আমরা অগ্রগতি শুরু করলাম হয়ে গেল, তখন এসে বললো না না এটা 4% নয়, 4% প্লাস 2,91,00,000, এবং এটা সরকার মেনে নিয়েছে, বিহুর আগে দিয়ে দেবে। এই ধরনের এদের অ্যাক্টিভিটিস একটু মনে রাখবেন। আমরা কারো ক্ষতি চাই না, সবার জন্য কাজ করে যাচ্ছি, কাজ করে যাব, কোনো ভয় নেই। দুর্বৃত্তের অজুহাতের অভাব থাকে না, তাই নিজের অক্ষমতাটাকে, নিজের বিশ্বাসঘাতকতাটাকে অন্যের উপরে চাপিয়ে দিয়ে নিজে খালাস হয়ে যেতে চায়। এভাবেই করে দালালরা। এবার দেখুন, এই একটু পিছনে গেলে আপনারা বুঝবেন। পিছনে গেলে কেন বুঝবেন, যখন পেরিভিশনের নেগোসিয়েশন চলছিল, তখন আমরা যখন ওপেন এন্ডেড স্কেল আনলাম, এক্সিকিউটিভদের জন্য ক্লোজ এন্ডেড থেকে গেল। ওপেন এন্ডেড স্কেল হওয়ার জন্য আমাদের 9A 9B ক্যাডাররা এক্সিকিউটিভ E1 এর থেকে বেসিক দিয়ে বেড়ে গেল। উনি মামলাতে গেলেন পে ফিক্সেশনের কেস নিয়ে, পে নমিলিসের কেস নিয়ে, মনে আছে তো? তখনও কিন্তু এক্সিকিউটিভের জন্য ওরা কিছু করেন নাই, শুধু ফোরম্যানদের জন্য করেছেন। উনি কি শুধু ফোরম্যানের নেতৃত্ব দিচ্ছিলেন নাকি? তখন কিছু করেন নাই। তারপরে দেখুন কনভিয়েন্স অ্যালাউন্স, আমরা যখন ওয়ার্কারদের জন্য 1,050 টাকা করলাম, তখন 540 টাকাতে রেখে দিল এক্সিকিউটিভদের। এক্সিকিউটিভরা গাড়ি নিয়ে যেতেন, কিন্তু কনভিয়েন্স অ্যালাউন্স 540 টাকা পেতেন। এক্সিকিউটিভদের জন্য আপনারা কি করেছেন? এরাই ইন্টারমিডিয়ারি পে স্কেল তৈরি করে শ্রমিকদের প্রমোশনের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছিল। এই হলো এদের চরিত্র। সারা জীবন মালিকের দালালি গুলামি করেছে, এখন নেতৃত্ব দেওয়ার কথা বলছে। গৌহাটি হাইকোর্টের কেস হারার পর একটা নিরাশাজনক অডিও ছেড়ে বলেছিল কিছুই পাওয়ার নেই, কিছু করার নেই, আমরা মিরাকুল হয়ে যাবে যদি দিল্লির কেস জিতে। আমরা তো মিরাকুল হয়েই গেল, আপনারা তো পিছেই পড়ে থাকলেন। এখন দিল্লির কেসটাকে কিভাবে ড্যামেজ করা যায় তার জন্য আরেকটা কেস তৈরি করছেন। কোনো লাভ হবে না। আমরা সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে যাওয়ার জন্য মানসিকভাবে তৈরি আছি। মানসিকতাটাই আসল। দুর্বল মানসিকতার যারা আছে এরা দালালি ছাড়া কিছুই করতে পারবে না। দোষারোপ করবেন না, কাউকে বোঝানোর চেষ্টা করবেন না, কেননা নিজের অধিকার সবাই নিজেরা বুঝে। আপনার কথা শুনে কেউ নিজেদের লক্ষ লক্ষ টাকা ডুবিয়ে দেবে সেটা স্বপ্নেও ভাববেন না। যারা আমাদের এই ন্যায়িক যুদ্ধে সহযোগিতা করে যাচ্ছেন এদেরকে আমরা সংগ্রামী স্যালুট জানাই। যারা করে যাচ্ছেন না এদেরকেও বলছি, সময় থাকতে নিজেদের অধিকার রক্ষা করার জন্য চেষ্টা করুন। কারো কথা শুনবেন না, আপনার পরিবারের কথা শুনুন, আপনার ছেলে মেয়ের কথা শুনুন, সবাই বড় হয়ে গেছে। আপনার স্ত্রীর কথা শুনুন, নিজের বিবেককে জিজ্ঞেস করে যেটা ভালো হয় সেটা করুন। দালালি শুরু হয়েছে, লায়াবিলিটি কার বাড়ছে?
আর পথে নেমে কে নেগোসিয়েশন স্টার্ট করছে, কারা দৌড়াচ্ছে পিএফ অফিসে? পিএফ অফিসে কি আমাদের দৌড়ানোর দরকার? আমরা দৌড়াচ্ছি, আমাদের এনোমেনিস হয়েছে, এই হিসাব আরো বাড়বে। আর ওরা দৌড়াচ্ছে আমাদের টাকা যাতে কমানো যায় এর জন্য দৌড়াচ্ছে। দৌড়ে কোনো লাভ হবে না। আমরা কড়ায় গন্ডায় হিসাব করে সমস্ত অধিকার আদায় করব, এটা থেকে চুল পরিমাণ আমরা সরে যাব না। ওরা বলছে অফিসারদের কেস নাকি ওয়ার্কম্যান করতে পারে না। আরে ওরা জানেই না হোয়াট ইজ দি ডেফিনেশন অফ ওয়ার্কম্যান। এক্সেপ্ট ডাইরেক্টর, অল আর ওয়ার্কম্যান অলরেডি ডিসাইডেড বাই সুপ্রিম কোর্ট। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমাদের প্রিয় শ্রমিক নেতা কিশোর ভট্টাচার্যকে সুপারভাইজার ধরে নিয়ে সিডিএ রুলে টার্মিনেট করেছিল এইচপিসি ম্যানেজমেন্ট। সেই কেস আমরা জিতেছি, প্রমাণ করে দিয়েছি সুপারভাইজার ইজ নট এ অফিসার, ইট ইজ এন ওয়ার্কম্যান। এবং কোন কেস দেখিয়েছি আমরা? সুপ্রিম কোর্টের আদেশ দেখিয়েছি যে ডাইরেক্টর ছাড়া বাকিরা সবই ওয়ার্কম্যানের ডেফিনেশনে পড়ে। সিডিএ রুল একটা বানিয়ে দিলেই এক্সিকিউটিভ হওয়া যায় না। অনেক ল আছে, তাই আপনারা কোনো ভয় পাবেন না। আমাদের লড়াই সবাইকে নিয়ে হচ্ছে, আর এদের লড়াই শুধু মালিক পক্ষকে, বিপরীত পক্ষকে সাপোর্ট করার জন্য, বাঁচিয়ে দেওয়ার জন্য লড়াই হচ্ছে। যার জন্যই তো লিকুইডেটরকে 7 নম্বর রেসপন্ডেন্ট বানানো হয়েছে। লিকুইডেটরকে কোনো নোটিশ ইস্যু করা হয় নাই গুয়াহাটি কোর্ট থেকে, এবং লিকুইডেটরকে বাঁচানোর জন্য কোর্টকে একটা ভুল কেস অর্ডার, যে কেস অর্ডার আমাদের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই, সেইটা গুয়াহাটি হাইকোর্টকে দেখিয়ে বলা হয়েছে লিকুইডেশন অ্যামাউন্ট থেকে টাকা দেওয়ার বা পিএফ গ্র্যাচুইটি পেনশন দেওয়ার কোনো দায়ভার লিকুইডেটরের নেই। কেন এইসব করা হয়েছে? কাকে বাঁচানোর জন্য? একটু বুঝুন, একটু বুঝুন, একটু বুঝার চেষ্টা করুন। আপনাদের সর্বনাশ করার জন্য এরা পথে নেমে পড়েছে, হুঁশিয়ার থাকবেন। আমরা সবার জন্য লড়াই করছি, কোনো ভয় নেই। এখন শ্রমিক, কর্মচারী, এইচপিসি, নন এইচপিসি, এক্সিকিউটিভ ক্যাডার, ওয়ার্কম্যান ক্যাডার, এইসব কিছুই নেই। শুধুমাত্র একটাই আছে, আমাদের ন্যায্য অধিকার কিভাবে আদায় করা যায়। সেই আদায়ের লড়াই আমরা লড়ে যাচ্ছি সবার জন্য। সবাই আসুন, এদেরকেও আমরা বলছি আপনারাও আসুন, বসুন, একসাথে মিলে আমরা লড়াই করি, সকলের অধিকার রক্ষা করি। যদি সেটা হয় সেটাই ভালো, যদি না হয় আর কেউ যদি আমাদের বিরুদ্ধে গিয়ে দালালি করার চেষ্টা করে, তাহলে আমরা কিন্তু মুখামুখি হতে রাজি আছি, তৈরি থাকবেন। সবাইকে আবারও অনুরোধ করলাম, আপনারা সাবধান থাকুন, নিজের বিবেককে জিজ্ঞেস করে ডিসিশন নেবেন, কাউকে জিজ্ঞেস করে নয়। যা ভালো হবে আপনার জন্য সেটাই করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের অধিকার আদায়ের জন্য, নিজের রক্ত জল করা পরিশ্রমের বিনিময়ে যে অধিকার আপনি অর্জন করেছেন, লক্ষ লক্ষ টাকা, সেটাকে হেলায় ডুবতে দেবেন না। একটু বিলম্ব হতে পারে, কিন্তু আপনি সমস্ত অধিকার ফিরে পাবেন, এই বিশ্বাস রাখুন। বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ।